উত্তরার আব্দুল্লাহপুর থেকে ধারালো অস্ত্রসহ জেএমবির 11 সদস্য আটক। পরিকল্পনা ছিল বড় ধরনের নাশকতার। এরা অর্থের বিনিময়ে যে কোনো কর্মকাণ্ড করতেই আসলে রাজি। দুটো মূল ধারায় বিভক্ত হয়েছে, একটা হলো এই কাজ করছে, আর একটা গ্রুপ সংগঠিত হওয়ার চেষ্টা করছে। জঙ্গি ও সন্ত্রাসীদের উদ্দেশ্যে আবারও কঠোর হুঁশিয়ারি। এই সমস্ত জঙ্গি, এই সমস্ত রাষ্ট্রদ্রোহী যারা বিশৃঙ্খলাবাদী, তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আমাদের দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। অসতর্কতা ও দুর্বল গোয়েন্দা নজরদারির কারণেই বারবার আক্রান্ত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, মন্তব্য অপরাধ বিজ্ঞানীদের। পুলিশের রিক্রুটমেন্ট তো একটা বাণিজ্য, আমি শুনেছি। বেস্ট অ্যাপ্লিকেন্ট নেওয়া হচ্ছে কিনা, এর মধ্যে পলিটিক্স আছে। ট্রেডিশনাল পুলিশ ফোর্স, এটার মধ্যে কলোনিয়াল এলিমেন্ট আছে, এখানে কোনো ট্রান্সপারেন্সি নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে বিএনপি জামায়াতের আরো 508 নেতাকর্মী আটক, অনেকেই নাশকতার মামলার আসামি। রাজধানীর মহাখালীতে গুলিতে এক যুবক নিহত, র্যাব বলছে বন্দুকযুদ্ধ। ঘটনাস্থল থেকে পিস্তল ও গুলি উদ্ধার। স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে রাজধানীর গ্যাস সংকট। চাহিদা মতো সরবরাহ না পেয়ে সীমাহীন দুর্ভোগে নগরবাসী, উৎপাদন কম অজুহাত কর্তৃপক্ষের। সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রসার ঘটছে না নারায়ণগঞ্জের ডকইয়ার্ড ব্যবসার। কম সুদে ব্যাংক ঋণ সহ সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। এবং বিদেশি পর্যটক আকৃষ্ট করতে লন্ডনে বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলায় বাংলাদেশ। আগামী বছর জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী। দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। আর এ লক্ষ্যে ব্যাংক বা এনজিও অফিস লুট করে টাকা সংগ্রহের পরিকল্পনাও ছিল তাদের। রাজধানীর আব্দুল্লাহপুর থেকে জেএমবির 11 সদস্যকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে কথা জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। রিপোর্ট করেছেন খান মোহাম্মদ রুমল। গ্রেফতার জেএমবি সদস্যদের সকালে হাজির করা হয় ডিএমপির মিডিয়া সেন্টারে। এ সময় সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার দাবি করেন, রাষ্ট্রের ভিভিআইপি ও ভিআইপি ব্যক্তি এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এছাড়া 27 আগস্ট গ্রেফতার জেএমবির ভারপ্রাপ্ত আমির আবু তালহা মোহাম্মদ ফাহিমের দেয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় এই দলটিকে। এদের প্রধান আরিফ ইবনে খায়ের গাজীপুর, টাঙ্গাইল, জামালপুর সহ কয়েকটি জেলা থেকে কর্মী সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে আসছিল। গতকাল তারা একটা অপারেশনের জন্য তৈরি ছিল, তো সেই পর্যায়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিভিন্ন সময় ছিনতাই, ডাকাতির মতো কর্মকাণ্ডে এগুলোতে তারা লিপ্ত হয়েছে এবং কুমিল্লার 14 গ্রাম অঞ্চলে একটা এনজিও অফিস, যে এনজিও অফিসে হয়তো টাকা পয়সা রাখে, ওরকম একটা এনজিও অফিস অথবা একটা ব্যাংকের কোনো এক শাখা, সেটি ডাকাতি করার তাদের পরিকল্পনা ছিল। পাশাপাশি তারা ইতিপূর্বে কয়েকটি ছিনতাইয়ের কথা স্বীকারও করেছে তারা। গোয়েন্দা কর্মকর্তা জানান, জেএমবি এখন দুটি ধারায় বিভক্ত। এছাড়া বিগত বছরগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে বহু সদস্য গ্রেফতার হয়, তারা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তাহলে গুরুত্বপূর্ণ স্থাপনা কিংবা ব্যক্তির উপর হামলা করতে কতটা সক্ষম তারা, প্রশ্ন ছিল পুলিশ কর্মকর্তার কাছে। ভবিষ্যৎ পরিকল্পনা ছিল এটা যে তারা আরো লোকবল, আরো অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র সংগ্রহ করার পরে তারপর তারা কোন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, মানে তাদের আলটিমেট গোল হিসেবে তারা এটি বলেছে, কিন্তু সেই তারাও স্বীকার করেছে যে এই ধরনের সক্ষমতা তাদের এই মুহূর্তে নেই। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় মামলা করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যারা জঙ্গিবাদ, নাশকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অকার্যকর করতে চায় তাদের কঠোর পরিণতি হবে। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তিনি কথা বলেন। নাশকতা সৃষ্টিকারীদের প্রতি আবারও হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, সব ধরনের সহিংসতা প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাবে দেশ। যারা নাকি
এই দেশকে একটা অকার্যকর দেশে পরিণত করতে চায়, যারা এই বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, জঙ্গির উত্থান ঘটাতে চায়, তাদেরকে জনগণই তার প্রতিবাদ করছেন এবং জনগণই তার ব্যবস্থা নিচ্ছেন। আমাদের প্রশাসন জনগণের সঙ্গে নিয়ে কাজ করেন। আমরা মনে করি সেই জন্যই আমরা এগিয়ে যাচ্ছি, আমরা সফল হচ্ছি। এদিকে গত কয়েকদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সকালে ডিএমপি কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরুৎসাহিত করে নৈরাজ্য সৃষ্টি করতেই এই হামলা চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন। একটি চিহ্নিত গোষ্ঠী যারা নিকট অতীতে মানুষকে পুড়িয়ে মেরেছে আন্দোলনের নামে, যারা জনগণের নিরাপত্তা বিঘ্নিত করেছে, শিশুকে পুড়িয়ে মেরেছে, নির্বিচারে মানুষকে হত্যা করেছে, আজকে তারাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করে এই দেশকে একটা নৈরাজ্যকর, একটি ভীতিকর অবস্থা সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছে। এদিকে রাজধানীতে একের পর এক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা বিশ্লেষক ও অপরাধ বিজ্ঞানীরা বলছেন, দায়িত্ব পালনে অসতর্কতা, যথাযথ প্রশিক্ষণের অভাব এবং দুর্বল গোয়েন্দা নজরদারির কারণেই হামলা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দেয়াকেও দুষলেন তারা। সাইফুল রুদ্রের প্রতিবেদন। রাষ্ট্র এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময় সক্রিয় ভূমিকা পালন করে থাকে পুলিশ বাহিনীর সদস্যরা। বিভিন্ন সময়ে তাদের উপর হামলার বিষয়ে কথা বলতে গিয়ে নিরাপত্তা বিশ্লেষক এবং অপরাধ বিজ্ঞানীরা তুলে ধরেন পুলিশের কিছু অভ্যন্তরীণ দুর্বলতাকে। গাফিলতি আছে, সেই গাফিলতিটা গভর্নমেন্ট should seriously look into it. কারণ এটা কিন্তু আলটিমেটলি আমাদের ল অ্যান্ড অর্ডার ইস্যু। ট্রেডিশনাল পুলিশ ফোর্স, এটার মধ্যে কলোনিয়াল এলিমেন্ট আছে, এখানে কোনো ট্রান্সপারেন্সি নাই, এখানে অনেক ধরনের ট্রেনিং দরকার, লোয়ার লেভেলে, মিড লেভেলে, যেগুলো ট্রেনিংয়ের খুবই স্বল্পতা আছে বলে আমরা মনে করি। আমাদের সেফটি সিকিউরিটির উপরে একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট করবে, লং টার্ম ইম্প্যাক্ট হবে। এখানে এক্সপার্টের অভাব আছে, এখানে স্পেশালাইজড যে ইউনিট সেগুলোর অভাব আছে, যেটা আমরা বলেছি কাউন্টার টেরোরিজম সেল, সেটা পুলিশের নাই। এক ডিবি সে চুরি, ছিনতাই, রাহাজানের থেকে শুরু করে এই ধরনের বড় বড় অ্যাক্টিভিটিসও করছে। তাদের রিক্রুটমেন্ট প্রসিজার, রিক্রুটমেন্ট সিস্টেম, ক্যাটাগরি হিসাবে যারা টপে আছে তাদেরকে না, তা তো না। এবং পুলিশের রিক্রুটমেন্ট তো একটা বাণিজ্য। অন্যদিকে পুলিশের সাবেক মহাপরিদর্শক নুরুল হুদার মতে, অযোগ্য জনবলের কাছ থেকে দক্ষ সেবা পাওয়া সম্ভব নয়, ফলে তাদের নিজ নিরাপত্তা হুমকির মুখে। এই ধরনের কাজে এই কাপুরুষতার কোনো অবকাশ নেই। পুলিশের পরে তো নির্ভরশীলতা থাকবে এবং আস্থা থাকাটাই বাঞ্ছনীয়। তো সেই আস্থা যাতে নষ্ট না হয়, অপরাধ ভীতি যত কমিয়ে আনা যাবে ততই আমরা বুঝতে পারবো যে পুলিশ বাহিনীর সাফল্য আসছে। কর্তব্য পালনে আরো সচেতন হবারও পরামর্শ সাবেক কর্মকর্তার। এসব বিষয়ে তদারকিতে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের আরো সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান তিনি। জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মহাখালীতে গুলিতে নিহত হয়েছে এক যুবক। র্যাব বলছে বন্দুকযুদ্ধ। মহাখালীর সাততলা বস্তির পুকুরপাড় এলাকায় গতকাল গভীর রাতে গোলাগুলির এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব। নিহত যুবক চিহ্নিত সন্ত্রাসী সুমন বলে দাবি র্যাবের। এই ঘটনায় দুজন র্যাব সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে র্যাব। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে বিএনপি জামায়াতের আরও 508 নেতাকর্মীকে আটক করা হয়েছে। এদের মধ্যে অনেকেই নাশকতার মামলার আসামিও রয়েছেন। পুলিশ জানায়, গতরাতে খুলনায় শহরের বিভিন্ন স্থানে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ সময় নাশকতা ও অগ্নিসংযোগ সহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত 116 জন আসামিকে গ্রেফতার করা হয়। এদিকে মেহেরপুরে নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে গতরাতে অভিযান চালিয়ে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক সহ বিএনপি জামায়াতের 56 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। একই সময় সাতক্ষীরায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিএনপির 5 ও জামায়াত শিবিরের 28 কর্মীসহ 44 জনকে গ্রেফতার করা হয়। এদিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে 88 জন, জামালপুর থেকে 42, নীলফামারী থেকে 52, সাতক্ষীরা থেকে 33 জনকে আটক করা হয়। এছাড়াও গাজীপুর, ঝিনাইদহ,
লালমনিরহাট, ঠাকুরগাঁও থেকে বিএনপি ও জামায়াতের ও শিবিরের আরও 121 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীতে গ্যাস সংকট দিন দিন স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে। বিশেষ করে দিনের বেলা চাহিদা মতো গ্যাস মিলছে না নগরীর অনেক এলাকাতেই, ফলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে। তবে তিতাস গ্যাস কোম্পানির দাবি, দৈনন্দিন চাহিদার তুলনায় গ্যাসের উৎপাদন প্রায় 50 কোটি ঘনফুট কম হওয়াই ঘাটতির মূল কারণ। সরবরাহ ঘাটতি কমাতে কারিগরি উন্নয়নে সরকারকে আরও বিনিয়োগের তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ রাকিবের রিপোর্ট। পরিবারের জন্য ভাত রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন মিরপুর 22 টিকির বাসিন্দা শাহিদা হক। কিন্তু লাইনে গ্যাস না থাকায় চুলা জ্বলছে না, তাই বিরক্তির ছাপ চোখে মুখে। একই অবস্থা নগরীর অনেক এলাকাতেই, কোথাও চুলা জ্বললেও তা নিভু নিভু, যা দিয়ে পানি গরম করাও মুশকিল। চেষ্টা করলাম, অনেক কিছুই করলাম, কোনোই লাভ হইতেছে না। এই ভাতটা নষ্ট হবে। 7টার থেকে সারাদিন থাকে না, আর রাইতে মনে করো 3টার সময় আসে। ঠিক মতন খাওয়াও খাইতে পারি না, ওই চিরা টিরা গুলা খাই, কলা খাই, পাউরুটি খাই। সমস্যা এতটাই প্রকট আকার ধারণ করেছে যে গ্যাস সংকটের কারণে এসব বাসাবাড়িতে প্রতিদিনকার রান্না করা লাগছে মাটির তৈরি চুলোয় কিংবা কেরোসিনের চুলোয়, যার ফলে এসব পরিবারগুলোতে প্রতিদিন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে বলেও অভিযোগ তাদের। এলাকাবাসী জানান, মূলত শীত মৌসুমের শুরুতে দেখা দেয় এই সমস্যা, এরপর তা বাড়তে থাকে। গ্যাস বিলও দেওয়া লাগে প্রত্যেক মাসে, আবার আমাদেরকে ক্রাশিং তেলও কেনা লাগে। রাঁধতে পারি না গ্যাসের লেগে, এখন মাটির চুলা ধরাইয়া মাছ ভাজা করতেছে। তিতাস গ্যাসের তথ্য মতে দেশে দৈনিক 320 কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও কোম্পানিগুলো সরবরাহ করছে 274 কোটি ঘনফুট। এছাড়া শীত মৌসুমে ঠান্ডায় পাইপলাইনে গ্যাসের উপজাত জমে যাওয়ায় সরবরাহে বিঘ্ন ঘটে বলে জানান বিশ্লেষকরা। শীতকালে আমরা জানি অনেক বেশি চুলা ব্যবহৃত হয়, গরম পানি করা হয় চুলায়, অনেক সময় কাপড় শুকানো হয় চুলাতে। কারিগরি উন্নয়নের জন্য যে ইনভেস্টমেন্ট করা, সেটা যে টাকা পয়সার প্রয়োজন, সেই টাকা পয়সার অভাব, একই সাথে সরবরাহ ঘাটতি। মাত্রা অতিরিক্ত বাসাবাড়ি মানে হয়েছে, সেখানে কিছু কিছু পকেট আছে, সেই সব জায়গায় গ্যাস সরবরাহ ব্যবস্থা কিছুটা ঘাটতি হচ্ছে। আমরা বিভিন্ন লিঙ্ক করছি, রিপ্লেসমেন্ট করছি, আমাদের ব্যবস্থা চালু আছে। তবে সংকট কমাতে সবার আগে নগরবাসীকে গ্যাস অপচয় বন্ধ করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। আগামী 12 নভেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে পুরো শহর ছেয়ে গেছে ফেস্টুন, ব্যানার, তোরণ আর বিলবোর্ডে। বগুড়াবাসী মনে করছেন প্রধানমন্ত্রীর এ সফরে দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এদিকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। মাজিদুর রহমানের তথ্য, রবিউল ইসলাম রবির তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। পরপর দুবার ক্ষমতা গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটাই প্রথম বগুড়ার সফর। সফরকে ঘিরে প্রধানমন্ত্রীর কাছে বগুড়াবাসীর প্রত্যাশা রয়েছে অনেক। উত্তরাঞ্চলের প্রবেশদ্বার হিসেবে পরিচিত বগুড়াকে সিটি কর্পোরেশন ঘোষণা, প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দর চালু, বগুড়া সিরাজগঞ্জ ট্রেন লাইন স্থাপন, কৃষি ভিত্তিক শিল্প পার্ক স্থাপন সহ নানা প্রত্যাশার অপেক্ষায় সবাই। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার মানুষের এই দাবিগুলোকে আন্তরিকভাবে বিবেচনা করে তার কাছ থেকে আমরা এই ঘোষণাগুলো আশা করি। মনে প্রাণে চাবো বগুড়া একটা শিল্প জোন গড়ে উঠুক। প্রধানমন্ত্রী যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয়, তাহলে বগুড়াবাসী অনেক দূর এগিয়ে যাবে। এদিকে প্রধানমন্ত্রীর জনসভাকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি গ্রহণ করেছে জেলা আওয়ামী লীগ। সমাবেশটাকে সফল করার জন্য আমরা ইতিমধ্যে মূল দল সহ সকল সহযোগী সংগঠনের সমন্বয়ে আমরা বর্ধিত সভা করেছি। বগুড়ায় 3 ধরনের মানুষ থাকবে না, অন্তপক্ষে 2 থেকে 2.5 লক্ষ লোকের সমাবেশ ঘটবে বলে আমি আশা করি। অন্যদিকে সফরের নিরাপত্তা নির্বিঘ্ন রাখতে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই সফর উপলক্ষে আমরা সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ভিভিআইপির নিরাপত্তার জন্য যে সকল মেজার নেওয়া দরকার, সকল মেজারই আমরা গ্রহণ করেছি। বৃহস্পতিবার বগুড়া ক্যান্টনমেন্টে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের আয়োজনে শহরের আলতাফুন্নেসা মাঠে জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সময় সংবাদ, বগুড়া।
বাংলাদেশ রেলওয়ের জন্য 250টি কোচ ও 10টি ইঞ্জিন ক্রয় প্রকল্প সহ 6,251 কোটি টাকার 10টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে চলতি অর্থ বছরের 12তম একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 7টি নতুন এবং 3টি সংশোধিত প্রকল্প রয়েছে। এতে মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে 2,643 কোটি টাকা এবং প্রকল্প সহায়তা ধরা হয়েছে 3,578 কোটি টাকা। এছাড়া রেলওয়ে কোচ ও ইঞ্জিন ক্রয় প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে 2,108 কোটি টাকা। অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে ঢাকা জেলার দোহার উপজেলার আওরঙ্গাবাদ থেকে ব্রাহাবাজার ঘাট পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ প্রকল্প। এছাড়া দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 24টি জেলায় 61টি ছোট ও মাঝারি সেতু নির্মাণ প্রকল্প, যা ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রজেক্ট হিসেবে পরিচিত। সভা শেষে দুপুরে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। অক্টোবরে আমাদের সাধারণ মূল্যস্ফীতির পরিমাণ 2015 আমাদের যেটা আমরা পেয়েছি সেটা হলো 6.19%। আমরা আজকে 10টি প্রকল্প একনেক থেকে অনুমোদন পেয়েছি। দোহার উপজেলার আওরঙ্গাবাদ থেকে ব্রাহাবাজার আছে, একটা ব্রাহাবাজার পর্যন্ত, ব্রাহাবাজার একটা ঘাট আছে, ঘাট পর্যন্ত আমাদের 3.5 কিলোমিটার 3.5 কিলোমিটার আমাদের নদী ভাঙ্গন হাত থেকে এলাকা রক্ষা করতে হবে। দুপুরের সময় আরো থাকছে। রংপুরের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা। চলতি মৌসুমে ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় কৃষক ও ব্যবসায়ীরা। সিলেট নগরীর নিরাপত্তায় বেশ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা বসানো হলেও সেগুলো অপরাধী শনাক্তে কোনো কাজে আসছে না। উল্টো ক্যামেরার নিচেই ঘটছে ছিনতাই সহ নানা অপরাধ। বিষয়টি স্বীকার করে পুলিশ বলছে, সিটি কর্পোরেশন যে ক্যামেরাগুলো বসিয়েছে সেগুলোর রেজুলেশন কম থাকায় শনাক্ত করা যায় না অপরাধীকে। আব্দুল আহাদের রিপোর্ট। আরিফুল হক চৌধুরী মেয়রের দায়িত্ব নিয়ে নগরীর বেশ কয়েকটি স্থানে সিসি ক্যামেরা বসিয়ে সেগুলো মনিটরিংয়ের দায়িত্ব তুলে দেন পুলিশের হাতে। গুরুত্বপূর্ণ এলাকা জিন্দাবাজার সিটি সেন্টারের সামনে রয়েছে এমন কয়েকটি সিসি ক্যামেরা, কিন্তু এই ক্যামেরার ঠিক নিচেই সম্প্রতি বড় ধরনের কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি, এমন অভিযোগ স্থানীয়দের। ওই জায়গায় ছিনতাই হয়েছে সিসি ক্যামেরার নিচে। সিসি ক্যামেরাতে ভিডিও ফুটেজ আছে, চাইলে তো প্রশাসনে ইয়ে করতে পারতো, কিন্তু কোনো প্রতিক্রিয়া নাই। সিসিটিভির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় একটি স্ক্রিনে 11টি ক্যামেরা কাজ করছে, কিন্তু আলাদাভাবে কোনো ক্যামেরার কাজ দেখতে চাইলে সামনের সবকিছু ঝাপসা হয়ে ওঠে। ক্যামেরাগুলো যেহেতু আগের মডেল, পুরাতন মডেলের, এবং এটার যে রেজুলেশনটা একটু দুর্বল এবং ওখান থেকে অ্যাকুরেট ছবিটা পাওয়া যায় না, দূর থেকে দেখা যায়। তবে সিসি ক্যামেরার সমস্যার বিষয়ে পুলিশ কিছুই জানায়নি বলে দাবি সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীর। লিখিত তো এখন পর্যন্ত আমরা সেভাবে কিছু পাইনি যে এগুলো রেজুলেশন দেখা যাচ্ছে না, অস্পষ্ট। যেহেতু সিলেট সিটিতে প্রথম পরীক্ষামূলকভাবে এটা বসানো হয়েছিল, কিছু সমস্যা থাকতে পারে, সেটা সমাধানেরও তো ব্যবস্থা আছে। পুলিশ জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে সিলেটে যাতে কেউ সহিংসতা সৃষ্টি করতে না পারে সেজন্য মার্কেটের সামনে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। দেশের প্রয়োজনে সবসময় অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করাই সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা বেড়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ। এ সময় সেনাবাহিনীর প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব অর্জনে প্রশিক্ষণ দেওয়ারও আহ্বান জানান তিনি। দুপুরে চট্টগ্রামের হালি শহরে আর্টিলারি সেন্টারে সেনা সদস্যদের ৫ম গোলন্দাজ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় রাষ্ট্রপতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মাতৃভূমির কল্যাণে কাজ করার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান। 3 দিনব্যাপী এ পুনর্মিলনী অনুষ্ঠানের আজ ছিল শেষ দিন। আজ রাষ্ট্রপতি প্রধান অতিথি হিসেবে এ অনুষ্ঠানে উপস্থিত থেকে সেনা সদস্যদের সালাম গ্রহণ করেন। দেশের প্রয়োজনে সর্বদা এই বাহিনীর সদস্যগণ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। এর ফলে সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা ও শ্রদ্ধা বৃদ্ধি পেয়েছে। আমি নিশ্চিত যে আপনাদের কর্মকাণ্ড আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মাতৃভূমির কল্যাণে আপনাদের সকল কার্যক্রম পরিচালিত হোক, এটাই হোক আজকের দিনের অঙ্গীকার।
শহীদ নূর হোসেন দিবসে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্বজন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সকালে রাজধানী 0 পয়েন্টে নূর হোসেন স্কয়ারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তাকে। এ সময় দেশে যাতে আর কোনো স্বৈরাচার সরকার না আসতে পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান শহীদ নূর হোসেনের ভাই। পরে জুরাইনে তার কবর জিয়ারত এবং দোয়া করেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এ সময়ে তারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে নূর হোসেনের ভূমিকা তুলে ধরেন। 1987 সালের এই দিনে এরশাদ সরকারের পতনের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। দিনটিকে স্মরণ করতে বিভিন্ন সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে। আমরা বিচার এটাই পাবো যদি গণতন্ত্র ঠিক থাকে, এই দেশের মানুষ যদি খেয়ে পরে ভালো থাকে, এই দেশে কোনো কাটাকাটি মারামারি আর হানাহানি কেউ কারো যদি খুনাখুনি না করে, দেশের গরিব মানুষ খেয়ে পরে ভালো থাকে, এই বিচার এখানেই আমার। আর বিচার আমার এখানে হয়ে যাবে। তবে যারা এরা যে করছে আর কোনোদিন যেন স্বৈরাচার সরকার আর দেশে না আসে, সেই দিকে আমি জনগণকে, আমার দেশের মানুষকে বলবো যেন এই দেশে আর কোনোদিন স্বৈরাচার এরকম না জন্ম নেয়। মুন্সিগঞ্জে একটি কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও 4 জন। এই ঘটনায় শহরের প্রধান বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় 11 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। পুলিশ জানায় গতরাত 1টার দিকে সদর উপজেলার মুক্তারপুরে সাউদার্ন ফিশিং নেট কারখানায় বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে সজীব নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও 4 জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রায় 5 টন ওজনের বয়লারের বিস্ফোরিত টুকরো শহরের প্রধান বিদ্যুৎ লাইনে আঘাত করায় বন্ধ হয়ে যায় শহর ও এর আশপাশের বিদ্যুৎ সরবরাহ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন কারখানাটির মালিক। এদিকে দুর্ঘটনার পরপরই রাতে গোপনে সজীবের লাশ দাফন করা হয়েছে বলে অভিযোগ করেছেন নিহতের বাবা। একটা আওয়াজ শুনলাম, বিশাল একটা আওয়াজ, ঠিক আছে। এর ভিতরে বললাম তার সিরিয়া আমাদের ছাদের উপর বললো, ছাদের উপরে ছাদ ভাঙ্গিয়া আমার শরীরে বললো। এসে আমরা দেখার পড়াশোনা করি এবং এসে আমরা মুখে শুনি যে একজন লোক নিহত হয়েছে এবং 4 জন লোক আহত। বিস্ফোরণের ফলে একজন সজীব নামে একটি ছেলে মারা গিয়েছে। তো সজীবের অভিভাবক যদি থানায় অভিযোগ করেন এবং সেখানে যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে তাহলে অবশ্যই যারা অপরাধী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। গাজীপুরে আগুন পোহানোর সময় মাদ্রাসা পড়ুয়া 3 শিশু দগ্ধ হয়েছে। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। গতকাল সন্ধ্যা 6টার দিকে টঙ্গী পাগার সোসাইটি মাঠ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান সন্ধ্যায় টুটুল, রিফাত ও তুষার নামে মাদ্রাসা পড়ুয়া 3 শিশু রাস্তার পাশে দাঁড়িয়ে আগুন পোহাচ্ছিল। এ সময় অন্য একটি মেয়ে আগুনের মধ্যে পেট্রোলের বোতল ছুঁড়ে মারলে আগুনের শিখায় দগ্ধ হন তারা। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে টঙ্গী এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এদিকে দগ্ধ 3 জনের মধ্যে তুষারের শরীরের 75% পুড়ে গেছে বলে জানান চিকিৎসক। আগুন ধরাইছে, আগুন ধরাইয়া নাকি পেট্রোলের শিশি ইঞ্জিন গুলো করতে পরে শিশি মিলে মারছে বা মিলে কাটতে পরে আগুন উঠে টেকে পরে তাকে শরীরে পড়ছে। রাজশাহীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। সকালে নগরীর কোর্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় তানোর থানার একটি মামলার সাক্ষ্য দেওয়ার জন্য এএসআই চঞ্চল কুমার মণ্ডল মোটরসাইকেলে করে যুগ্ম জেলা দায়রা জজ আদালত 3A যাচ্ছিলেন। এ সময় কোর্ট একাডেমি স্কুল গেটের সামনে দ্রুতগামী একটি অটোরিকশা পেছন থেকে তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অটোরিকশার চালককে আটক করতে পারেনি পুলিশ। নিহত এএসআই চঞ্চল প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ভান্ডারী গ্রামে। সাক্ষ্য দিতে আসার কালে সে মোটরসাইকেলে যখন আসতেছিল কোর্টের ঠিক আগে নার্সারি গেটের সামনে পাকা রাস্তার উপরে ইজি বাইকের সাথে সে সকাল 9:30টার সময় সে সংঘর্ষে গুরুতরভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তাহলে তাৎক্ষণিকভাবে হসপিটালে এই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে ডাক্তার তাকে সকাল 10টার সময় মৃত্যু ঘোষণা করে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের মতো চলছে 2015-16 অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকালে অনুষ্ঠিত হয় ই ইউনিটের পরীক্ষা, বিকেলে ডি ইউনিটের পরীক্ষা হওয়ার কথা রয়েছে। পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জড়ো হতে থাকেন পরীক্ষার্থীরা। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত ই ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় অংশ নেন বেজোড় রোলের শিক্ষার্থীরা। পরে 11টা থেকে 12টা পর্যন্ত অনুষ্ঠিত হয় একই ইউনিটের জোড় রোলের পরীক্ষার্থীদের পরীক্ষা। দুপুর 1টা থেকে ডি ইউনিটের বেজোড় এবং 4:30টা থেকে জোড় রোলের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবছর প্রতিটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন 34 জন পরীক্ষার্থী। পরীক্ষা চলবে আগামী 12 নভেম্বর পর্যন্ত। 100 মার্কের ছিল, আশা করি ভালো কিছু হবে। ভালো হলো, প্রস্তুতিটা বেশ সহজ আসছিল, গতকালকের থেকে আজকে সহজ। যে কম্পিটিশন দেখতেছি তাতে ভর্তি হতে পারে কিনা এখন সন্দেহ হয়ে আছে কিছুটা। এসএসসির ফরম পূরণে গাইবান্ধার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এতে বিপাকে পড়েছেন অভিভাবকরা। বোর্ডে যাতায়াতের জন্য অর্থ ব্যয় সহ নানা অজুহাত বেসরকারি স্কুলগুলোর, আর এ ব্যাপারে কোনো কিছুই জানেন না জেলার শিক্ষা কর্মকর্তা। ওবায়দুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। বাবা মায়ের সংসারে অভাব থাকলেও নিজের আত্মবিশ্বাসে কমতি নেই এসএসসি পরীক্ষার্থী সোহাগ মিয়ার। রিকশা চালক বাবার সামান্য রোজগারে 4 সদস্যের সংসারে সোহাগের পড়াশোনার খরচ বহন করা কষ্টসাধ্য। কিন্তু ফরম পূরণের জন্য বিদ্যালয় থেকে নির্ধারিত ফি নিয়ে এখন রীতিমতো শঙ্কিত পরিবারটি। আমার পক্ষে যত টাকা দেওয়া সম্ভব হচ্ছে না। আমার বাবা একজন রিকশা চালক, উনি তো সারাদিন রিকশা চালায়, কিন্তু যা টাকা নিয়ে আসে সে টাকা দিয়ে আমাদের সংসার চলে না। ওয়ান থেকে যদি 10 বছর পড়া নিয়ে এলাম, এই দিয়েছি মেট্রিক যদি না দিয়ে ভাই আমার এই কষ্টটা সাথে আমার বিফলে যাবে। এসএসসির ফরম পূরণের জন্য এবার দিনাজপুর শিক্ষা বোর্ড ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য 1390 টাকা এবং বিজ্ঞান বিভাগের জন্য 1440 টাকা ফি নির্ধারণ করেছে। কিন্তু গাইবান্ধার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষার্থীদের কাছ থেকে ইচ্ছে মতো অর্থ আদায় করা হচ্ছে। সায়েন্সের হচ্ছে 2600 টাকা করে, আর হচ্ছে আর্টসের হচ্ছে 2500 টাকা করে। যারা ধনী আছে তারা তো 2600 দেওয়াটা স্বাভাবিক, কিন্তু যারা নিম্নমানের আছে তারা তো 2600 দিতে পারবে না। 2000 টাকা দেওয়ার পর আমার হেডমাস্টার বললো আরো নাকি 300 টাকা দিতে হবে, আর এডমিট আটকাবে আমার। এখন আমরা 2200 দিছি, রিসিভ দেয়নি। রিসিভ দেওয়ার জন্য আমার মেয়ে গেছিল, বলছে রিসিভ লাগবে নাই। অতিরিক্ত অর্থ আদায়ের জন্য নানা অজুহাত স্কুলের প্রধান শিক্ষকের। প্রায় একই সুরে কথা বলেন শিক্ষা কর্মকর্তাও। অনলাইন করা লাগে, আবার বোর্ডে যাওয়া লাগবে, এই যে খরচগুলো আছে এই খরচগুলো তো আমাদের নিতেই হবে। বোর্ড নির্ধারিত ফি থাকে, প্লাস তাদের স্কুলে কিছু পাওনা থাকে, এগুলো সব একখন্তে করে আপনার আদায়টা করে। গাইবান্ধা জেলায় 339টি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দর্শক, সচিবালয়ে এই মুহূর্তে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। I couldn't disagree more. First of all, only 1% of Bangladesh trade benefited from GSP in 2013 when it was suspended. That's right. Many of the things that will benefit, many of the products that will benefit from GSP are not yet either being produced here or being exported to the U.S. So I like to say that GSP is about Bangladesh's future export. As the Honorable Minister points out, and many others do, GSP has a reputational impact, or the lack of GSP has a reputational impact. I would say that that is true, but I think the growth of the GSP exports this year by 17% suggests that the quality of your RMG products, the on-time delivery of those products, the price of those products far outweigh the reputational disadvantage of GSP. So why would we not talk about all of the different things involved in our business relationship, you know, from foreign direct investment to trade to the blue economy to the regional connectivity? Why would we not talk about all of those things while we're working to restore GSP? দর্শক, মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট ব্রিফ করছিলেন সাংবাদিকদের। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সচিবালয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে একটি বৈঠকের পরে আমরা দেখছিলাম যে তিনি এই মুহূর্তে সাংবাদিকদের ব্রিফ করছেন সে বিষয়ে। যাচ্ছি পরের খবরে। সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রত্যাশা অনুযায়ী প্রসার ঘটছে না নারায়ণগঞ্জের ডকইয়ার্ড ব্যবসার।
অথচ যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে এ খাতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি সম্ভব, তেমনি অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয়ের রয়েছে অপার সম্ভাবনা। তাই কম সুদে ব্যাংক ঋণের পাশাপাশি সরকারি জায়গা বরাদ্দের দাবি করছেন এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা। নারায়ণগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ, আর ক্যামেরায় ছিলেন সাইদুল ইসলাম। নৌবন্দর থাকায় ব্যবসা বাণিজ্যের জন্য সুপরিচিত নারায়ণগঞ্জ, আর একে কেন্দ্র করেই 60-এর দশকে শহরের শীতলক্ষার তীরে গড়ে ওঠে বেশ কিছু ডকইয়ার্ড। কালক্রমে বাড়তে থাকে ব্যবসার প্রসার। বর্তমানে 800 থেকে 2200 টনের জাহাজ মেরামত ও নির্মাণ করা হচ্ছে এখানকার ডকইয়ার্ডগুলোতে, যেখানে 8 মাস থেকে 1 বছর সময় লাগে মাঝের আকারের একটি জাহাজ তৈরিতে, আর মেরামত করতে একটি জাহাজকে ডকে রাখতে হয় 2 থেকে 3 মাস পর্যন্ত। তবে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হলেও অনেকটা ঝুঁকি নিয়ে কাজ করতে হয় এখানকার শ্রমিকদের। আমাদের স্যালারি না, মানে রোজ হিসাবে তো আমরা 320 টাকা পর্যন্ত রোজে কাজ করি। পাওয়ার মেশিন মানতে গেলে এটা একটা ঝুঁকি, কারেন্টের লাইন আছে, অনেক মানে ডক অর্থাৎ মানে ঝুঁকি কাজ। কেউর মনে চোখের মধ্যে এটা গেছে গা, কেউর মনে পাও ভেঙে গেছে গা। আধুনিকায়নের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ডকইয়ার্ডে উন্নীত করতে পারলে বিদেশি বিভিন্ন কাজ পাওয়া সম্ভব বলে মনে করেন এখানকার ব্যবসায়ীরা। প্রশাসন হোক, সরকার হোক, ব্যাংক হোক, কোনো খাতেই আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। সরকার যদি আমাদের সহযোগিতা করে আমরা বিদেশি কাজগুলা আমরা আনতে পারবো। সরকারকে প্রায় 18টা লাইসেন্সের মাধ্যমে আমরা রাজস্ব দিই, আমরা সরকারকে দেই, কিন্তু সরকার থেকে তেমন কোনো সুবিধা আমরা পাই না। এখানে মনে করেন বিদ্যুতের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, কাজ করতে গিয়ে কাগজপত্রের অনেক সমস্যা সম্মুখীন হইতে হয়। ছোট বড় মিলিয়ে 80টির অধিক ডকইয়ার্ড রয়েছে নারায়ণগঞ্জে, যেখানে অভ্যন্তরীণ সব ধরনের নৌযানেরই মেরামত কাজ সম্পন্ন হচ্ছে। যদি সরকারি পৃষ্ঠপোষকতা এবং আর্থিক অনুদান পায়, তাহলে এটি গার্মেন্টস শিল্পের পরেই অবস্থান হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দর্শক, আমরা আবারও চলে যাচ্ছি সচিবালয়ে। এই মুহূর্তে সেখানে ব্রিফ করছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। Lowering the value addition of our product, which is called rules of origin, এটাকে শিথিল করা এবং সার্ভিস ওয়েভার পাওয়া। স্বল্পোন্নত দেশগুলো যারা বিদেশে কাজ করবে যাতে তারা ওয়েভার পায়, এই ব্যাপারে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা আমরা চেয়েছি। আপনারা খুশি হবেন যে জিএসপি না থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর আমাদের $1,975 মিলিয়ন, অর্থাৎ সিম্পলি উই ক্যান সে নিয়ার অ্যাবাউট $2 বিলিয়ন আমাদের রপ্তানি হয়েছে, গ্রোথ হয়েছে 17%। এবং আমরা 14-15 অর্থ বছরে আমাদের $5.8 বিলিয়ন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করতে পেরেছি। আর রানা প্লাজা ধসের পরে আমাদের শিল্প কলকারখানাগুলো এখন কমপ্লাইন্ট ইন্ডাস্ট্রিতে রূপান্তরিত হয়েছে। মান্যবর রাষ্ট্রদূত এক্সেলেন্সি দ্য অ্যাম্বাসেডার, she also visited some industrial units and she was also highly satisfied seeing the production, seeing the rights of the workers and everything. সুতরাং আমার ধারণা জন্মেছে যে এবার টিকফা মিটিং এর পরে আমাদের যে স্থগিতাদেশ জিএসপির উপরে এটা আমরা ফিরে পাবো। তিনি সঠিকভাবে বলেছেন, আমরা অর্থনৈতিকভাবে তেমন লাভবান হই না, কিন্তু আমাদের একটা সুনাম জড়িত। সেই জন্য বাংলাদেশের উপর থেকে এই আরোপিত বিধিনিষেধ মার্কিন যুক্তরাষ্ট্র প্রত্যাহার করবে, এটি আমার প্রত্যাশা। আর আমরা অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, আমরা একমত হয়েছি যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এবং তিনি নিজেও স্বীকার করেছেন যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বিশেষ করে গার্মেন্ট শিল্পে। আমরা অন্য একটা জিনিস আলোচনা করেছি যেটা আপনাদের মধ্যে বেশি আলোচিত হয়, সেটি হলো টিপিপি, যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ। সুতরাং সেই টিপিপি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা টিকপার ওখানে আলোচনা টিপিপির প্রশ্নটা উঠবে। আমরা যদিও বাংলাদেশ টিপিপির অন্তর্ভুক্ত 12টি দেশের অধিকাংশ দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশগুলি থেকে আমরা শুল্কমুক্ত ডিউটি পাই, এতে আমাদের ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তবে বাংলাদেশও যাতে টিপিপির অন্তর্ভুক্ত হতে পারে এই ব্যাপারে আমরা একটা মোটামুটি একটা আলোচনা করেছি, আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত না। আমরা এইগুলি আমরা আলোচনা করেছি। আর সকল দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, আমরা সব কিছু ব্যাপারেই আমরা ঐক্যমত্য হয়ে কাজ করব, এটি আমাদের একটা আলোচনা হয়েছে। আমরা মনে করি যে টিকফা
মিটিং এর আগে prior to the TICFA meeting, this meeting was really very fruitful, and we have discussed different areas which will be discussed in Washington also. এটাই, আর তো কিছু নাই। হ্যাঁ, দর্শক, আমরা শুনছিলাম এতক্ষণ ব্রিফ করছিলেন বাণিজ্যমন্ত্রী তোফাল আহমেদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটের সাথে তিনি বলছিলেন যে দুই দেশের আমদানি রপ্তানি সহ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জিএসপি সুবিধা পাওয়া নিয়ে যে বৈঠক তাদের হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ তিনি দিচ্ছিলেন আমাদেরকে। আবারও যাচ্ছি পরের খবরে। দেশের অন্যতম খাদ্য ভাণ্ডার রংপুর কৃষি অঞ্চলের ধান চালের মোকামগুলো এখনো গত মৌসুমের ধান চালে ভরা। তার উপর চলতি মাসেই বাজারে উঠবে নতুন ধান। এতে ধানের দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষক ও ব্যবসায়ীরা। শাকিল মাহমুদের ক্যামেরায় মানিক সরকারের রিপোর্ট। মাঠের ফলন দেখে কৃষকের প্রাণে ঝিলিক এলেও শান্তি নেই মনে। তারা বলছেন এখনো গত মৌসুমের ধানই তাদের গোলায়। এরই মাঝে উঠবে নতুন ফসল। বাড়তি টাকা খরচ করে মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলালেও উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে চিন্তিত তারা। এখন তো আর দাম নাই ধানের, 400 টাকা মন, এইভাবে তো আর চলে না। গত বছর বাজার পাইনি 500 টাকা ধানের মন, এবার তো এই শুনতেছি 500 টাকা মন। গত বছর রংপুর অঞ্চলে 34,13,107 মেট্রিক টন ধান উৎপন্ন হয়, যা এখানকার চাহিদা মিটিয়েও 16,51,383 মেট্রিক টন উদ্বৃত্ত ছিল। রংপুর অঞ্চলের সবচেয়ে বড় চালের মোকাম মাহিগঞ্জের ব্যবসায়ীরা বলছেন এখনো এখানে যে পরিমাণ চালের মজুদ রয়েছে এ নিয়েই চিন্তিত তারা। এরই মাঝে আসছে আমন মৌসুম, সবকিছু মিলে ভবিষ্যৎ কি হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এখানকার ব্যবসায়ীরা। আমন মৌসুমে আবার নতুন প্রোডাকশন হবে, যার ফলে কি হবে, মার্কেটের অবস্থা শেষ, বিক্রি নেই বাজারে, কেউ নিচ্ছে না। আগামী যে চাউলটা আসবে এটা আমরা বিক্রি করবো কিভাবে সে চিন্তায় আমরা করতেছি। আর ব্যবসায়ী নেতারা বলছেন একটা সময় ধান চালের চাহিদা মেটাতে পারতেন না তারা, কিন্তু এখন মাল গোডাউনে পড়ে থাকলেও ক্রেতা নেই। এজন্য চাল আমদানির পরিবর্তে রপ্তানির দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। এই চালগুলো সরকার যদি বাইরে কোনো ব্যবস্থা না করে তাহলে আমাদেরও তো মরণ, কৃষকেরও মরণ। কৃষি বিভাগের তথ্য মতে এবার রংপুর অঞ্চলে আমনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 14,98,569 মেট্রিক টন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। বিদেশি পর্যটক আকৃষ্ট করতে এবারও লন্ডনে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলা ওয়ার্ল্ড ট্রাভেল মার্কেটে অংশ নেয় বাংলাদেশ। সরকারের ভিজিট বাংলাদেশ 2016 প্রকল্প নিয়ে মেলায় অংশ নেয় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। আর মেলা পরিদর্শনে এসে পর্যটকদের আকর্ষণে আগামী বছর জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্ট। সৃষ্টির সৌন্দর্য উপভোগ ও বিশ্বকে জানার জন্য দেশ থেকে দেশান্তরে ভ্রমণের পিপাসা মানুষের চিরন্তন শখ। এই শখ বা নেশাকে কেন্দ্র করে দেশে দেশে গড়ে উঠেছে পর্যটন শিল্প। গেল বৃহস্পতিবার লন্ডনে এক্সেল এক্সিবিশন সেন্টারে হয়ে গেল 4 দিন ব্যাপী পর্যটন মেলা। এতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পর্যটন শিল্পকে তুলে ধরা হয়। আমি কখনো বাংলাদেশে যাইনি, কিন্তু দেশটাকে দেখার খুব ইচ্ছে আমার। এই মেলায় এসে আমি বাংলাদেশ সম্পর্কে আগ্রহী হয়ে উঠি। একদিন অবশ্যই সেখানে যাব আমি। আমার মনে হয় সেখানকার মানুষগুলো চমৎকার। এদিকে বিদেশি পর্যটকদের আকর্ষণে আগামী বছর পুরো সময় জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানালেন মেলা পরিদর্শনে এসে বিমান মন্ত্রী। 12টা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে প্রতিটা প্যাকেজে আপনার বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে বিমান ও পর্যটন সচিব জানালেন কক্সবাজার শুধু দীর্ঘতম সৈকত নয়, এটি বিশ্বের অন্যতম একটি সার্ফিং এলাকা। 2016-কে সামনে রেখে ওনার দেশের সম্পদটাকে আমার সন্তানের কাছে, আমার উত্তরসূরির কাছে আমরা এই সংবাদগুলো তুলে ধরতে যাচ্ছি। ব্রিটেনে বেড়ে ওঠা তৃতীয় প্রজন্মের সন্তানদের বাংলাদেশ ভ্রমণে উৎসাহিত করতে বিমান বাংলাদেশ বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে বলে জানালেন এই কর্মকর্তা। আমরা এখানে ব্রিটিশ বাংলাদেশি পর্যটকদেরকে এবং ব্রিটিশবাসীদেরকে বাংলাদেশে পর্যটনমুখী করার জন্য যে কর্মসূচিগুলো হাতে নিয়েছি সেগুলো আমরা মার্কেটিং করছি। পর্যটন শিল্পের শীর্ষ এই মেলায় বিশ্বের 186টি দেশ অংশ নেয়। একদিকে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য ঘেরা এবং অন্যদিকে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই খাতকে আরও বেগবান করতে পারে, আর এতে সরকারি জোরদার আরও বেশি প্রয়োজন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন।
মিয়ানমারের সাধারণ নির্বাচনের দুদিন পেরিয়ে গেলেও এখনো ধীর গতিতে চলছে ফলাফল ঘোষণা। সেই সঙ্গে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ হতে আরও কয়েকদিন লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে উল্লেখ করে মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি বিপুল ভোটে জয়ী হতে চলেছেন বলে ইঙ্গিত দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে পার্লামেন্টের নিম্নকক্ষের 108টি আসনের মধ্যে 98টিতে এবং উচ্চকক্ষের 46টির মধ্যে সবকটিতেই এনএলডি জয় পেয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। রোববার মিয়ানমারের ঐতিহাসিক সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শেষে সেদিন রাত থেকেই শুরু হয় ভোট গণনা। এরপর 2 দিন পেরিয়ে গেলেও এখনো পাওয়া যায়নি পূর্ণাঙ্গ ফলাফল। তবে এ পর্যন্ত পাওয়া হিসাবে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি বিপুল ভোটে জয়ী হতে চলেছে। ইইউ এর ফলাফল পর্যবেক্ষণের পূর্বাভাসও এমনটাই বলছে। এদিকে নির্বাচন প্রত্যাশার চেয়েও সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে বলে সোমবার নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। তবে নির্বাচন পদ্ধতির আরো সংস্কার প্রয়োজন বলেও পরামর্শ তাদের। নির্বাচনটি আমাদের প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে। ভোটারদের ব্যাপক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে যদি প্রশ্ন করা হয় নির্বাচনটি অবাধ ও সুষ্ঠু হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা বলবো পুরোপুরি নয়। তবে এ পর্যন্ত আমাদের যা পর্যবেক্ষণ তাতে একে আমরা গ্রহণযোগ্য বলতেই পারি। ভবিষ্যতে নির্বাচনে নারী সদস্যদের অবাধ অংশগ্রহণে রাজনৈতিক দলগুলোর আরো বেশি সচেতন হওয়া উচিত। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে আপাতত দেশটির মোট ভোট কেন্দ্রের মধ্যে প্রথম 50,000 কেন্দ্রের ভোট গণনা চলছে এবং কয়েকটি ধাপে এগুলো গণনা শেষে কমিশনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হচ্ছে। সেক্ষেত্রে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করতে আরো কয়েকদিন লেগে যেতে পারে বলেও কমিশনের পক্ষ থেকে জানানো হয়। অন্যয় কর্মকার, সময় সংবাদ। ভারতের জম্মু কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের সময় সামরিক বাহিনীর গুলিতে এক কাশ্মীরি তরুণ নিহত হওয়ার ঘটনায় বিক্ষোভে অংশ নেয় শত শত মানুষ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটে। এ সময় এলাকার দোকানপাট বন্ধ করে রাস্তাঘাট অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে বলে জানায় গণমাধ্যম। গত শনিবার প্রথমবারের মতো কাশ্মীর সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 2015 আসরের ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে মতবিনিময় করেছেন আইসিসি দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিট আকসু। একটি পরিচ্ছন্ন বিপিএল আসর আয়োজনের উদ্দেশ্যে এ ধরনের একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে বিপিএল গভর্নিং বডি। আসন্ন বিপিএল আসরকে ঘিরে কোনো দুর্নীতি, স্পট ফিক্সিং এর মতো অপ্রীতিকর ঘটনা যেন ঘটতে না পারে এ বিষয়গুলো নিয়ে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নিয়ে মতবিনিময় করে আকসু। প্রথম দফায় 3 ফ্র্যাঞ্চাইজি এবং পরের আরও 3 ফ্র্যাঞ্চাইজির মালিকের সাথে কথা বলেন আকসু প্রধান যোগেন্দ্র পল সিং। এ সময় বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন ও বিপিএল গভর্নিং বডির চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 2000 সালের 10 নভেম্বর যাত্রা শুরু করে দেখতে দেখতে টেস্ট ক্রিকেটে 15 বছর পার করল বাংলাদেশ। তবে যে প্রত্যাশা নিয়ে বিশ্ব ক্রিকেটের অভিজাত কুলে বাংলাদেশ যাত্রা শুরু করেছিল তার কতটুকু পূরণ করতে পেরেছে আক্ষেপ থাকতেই পারে। তবে এখনও বাংলাদেশের অনেক দূর যাবার আছে বলে মনে করেন বাংলাদেশের অভিষেক টেস্টের অধিনায়ক নাইমুর রহমান ও দলের সদস্য হাসিবুল হোসেন শান্ত। 10 নভেম্বর 15 বছর আগে এই দিনেই টেস্ট ক্রিকেটের অজানা ভুবনে নাম লিখিয়েছিল বাংলাদেশ। তবে টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন পূরণ হলেও বারবার হোঁচট খেতে হয়েছে বাংলাদেশকে। তাই ক্রিকেটের অভিজাত অঙ্গনে বাংলাদেশের গেল 1.5 দশকের যাত্রাটাকে বন্ধুর বললেও হয়তো ভুল হবে না। খেরো খাতা অন্তত সে কথাই বলছে। এখন পর্যন্ত খেলা 93 টেস্টের মাত্র 7টিতে জিতেছে বাংলাদেশ। জয়ের স্বাদ পেয়েছে মাত্র 2টি দলের বিপক্ষে। বড় দলের বিপক্ষে জয়টা এখনো অধরাই রয়ে গেছে টাইগারদের। তাই প্রশ্নটা বারবারই উঠে যে প্রত্যাশা নিয়ে ক্রিকেটের বনেদি এই সংস্করণের যাত্রা বাংলাদেশের তার কতটা পূরণ হয়েছে। এখন বাংলাদেশ অনেক ভালো করছে। যদিও টেস্টে যতটুকু যাওয়ার আমাদের কথা ছিল ততটুকু আমরা যেতে পারিনি। টেস্ট প্লেইং নেশনের কালচার আলাদা, ওদের ইনফ্রাস্ট্রাকচার আলাদা, ইমপ্রুভমেন্টের আরো জায়গা আছে। সেই জায়গাগুলিতে যদি আমরা কাজ করি আমরা আরো ভালো করব। আন্তর্জাতিক ক্রিকেট ক্যালেন্ডারে পর্যাপ্ত টেস্ট ম্যাচ না খেলার সুযোগ পাওয়াটা বাংলাদেশের অনেক দিনের আক্ষেপ।
তাই টেস্ট খেলার সুযোগ আসলেই তা কাজে লাগানোর তাগিদ বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়কের। আমরা অনেক সময় যাদের সঙ্গে টেস্ট বেশি খেলার সুযোগ পাই সেইখানে আমরা দু একটা সিরিজে কমিয়ে দিয়েছি। এই ব্যাপারটাও সাংঘর্ষিক। আমার মনে হয় যে এই জিনিসগুলি আমাদের একটু কেয়ারফুলি দেখা উচিত। তবে টেস্ট ক্রিকেটে ভালো করতে হলে বেশি করে খেলতে হবে দীর্ঘ পরিসরের ম্যাচ। তাই দেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো ও প্রথম শ্রেণীর টুর্নামেন্টগুলোর প্রতি বিসিবির বাড়তি মনোযোগ দেওয়ার পরামর্শ সাবেকদের। আমরা যদি লঙ্গার ভার্সনটা ভালো করি, আমাদের লঙ্গার ভার্সনের ইনফ্রাস্ট্রাকচারটা যদি জোরদার করি, আমাদের ডোমেস্টিক লঙ্গার ভার্সন টিমগুলি যদি স্ট্রং হয়, তাহলে আমরা সব ফরম্যাটে ভালো করব। যত বেশি টেস্ট খেলবে তত কিন্তু ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, তাদের অভিজ্ঞতা তত বাড়বে এবং তাদের বেসিক তত ভালো হবে। এই 15 বছরে যা অ্যাচিভমেন্ট করেছি সেটা যদি খেলাটা একটু বেশি হতো তাহলে মনে আরো বেটার হতো। ওয়ানডের ফলাফলই সাদা পোশাকে টাইগারদের উপর প্রত্যাশার ব্যাপ্তিটাও দিন দিন বাড়িয়ে দিয়েছে। তবে সময়ের ব্যবধানে একদিন সেটাও নিশ্চয়ই পূরণ করবে লাল সবুজের এ প্রজন্মের প্রতিনিধিরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ের এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। উত্তরার আব্দুল্লাহপুর থেকে জিহাদি বই ও অস্ত্রসহ জেএমবির 11 সদস্য আটক। পরিকল্পনা ছিল বড় ধরনের নাশকতার, বলছে পুলিশ। দেশের বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অভিযানে বিএনপি জামায়াতের আরো 508 নেতাকর্মী আটক, অনেকেই নাশকতার মামলার আসামি। স্থায়ী সমস্যায় রূপ নিচ্ছে রাজধানীর গ্যাস সংকট। চাহিদা মতো সরবরাহ না পেয়ে সীমাহীন দুর্ভোগে নগরবাসী, উৎপাদন কম, অজুহাত কর্তৃপক্ষের। সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রসার ঘটছে না নারায়ণগঞ্জের ডক ইয়ার্ড ব্যবসার। কম সুদে ব্যাংক ঋণ সহ সরকারি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। এবং বিদেশি পর্যটক আকৃষ্ট করতে লন্ডনে বিশ্বের সবচেয়ে বড় পর্যটন মেলায় বাংলাদেশ। আগামী বছর জুড়ে নানা উৎসব আয়োজনের পরিকল্পনার কথা জানালেন মন্ত্রী। দর্শক, এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।